তৃণমূল কংগ্রেসের কফিনে কি শেষ পেরেকটা এবার পুঁতে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? আজকের যা পরিস্থিতি তাতে অন্তত তেমনটাই বোঝা যাচ্ছে। তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি জানিয়েছেন যে যে কোনো দুটো অপশনের মধ্যে একটি অপশন বেছে নিতে হবে, হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার পদের থেকে সরিয়ে একজন সাধারণ কর্মী হিসেবে রাখতে হবে, তবেই তিনি দিদির সঙ্গে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। আদারওয়াইজ মমতা বন্দ্যোপাধ্যায়কে চুজ করে নিতে হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু থাকবেন, তিনিও চলে যাবেন। সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত রাজনৈতিক মহলে। নমস্কার, আমি অনিরুদ্ধ। আজ গত কয়েকদিন ধরে, আজের কথা পরে আসছি, গত কয়েকদিন ধরে প্রায় 4 মের পর থেকেই যে পরিস্থিতি আমাদের এই রাজ্য রাজনীতিতে হয়েছে তা একরকম নজিরবিহীন। এর আগে পশ্চিমবঙ্গে এই ধরনের রাজনৈতিক পরিস্থিতি খুব একটা যে তৈরি হয়েছিল কখনো, এমনটা বলা যায় না। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি রাজ্যের, তাতে প্রত্যেকদিন আমরা নতুন নতুন চমক, নতুন নতুন নাটক দেখতে পাচ্ছি। আর কারা রয়েছে এই নাটকের নেপথ্যে? তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেস যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে তৈরি করেছিলেন, একগুচ্ছ কর্মী সমর্থককে নিয়ে সেই একটি রাজনৈতিক দল যেটা তৈরি হয়েছিল, তৎকালীন সময়ের যে বাম শাসনভার, সেই শাসনকে পশ্চিমবঙ্গের থেকে সরিয়ে তৃণমূল কংগ্রেসকে এই রাজ্যে প্রতিষ্ঠিত করা, এটাই ছিল তাদের লক্ষ্য। সেই তৃণমূল কংগ্রেস যেখানে একের পর এক নেতৃত্ব, মুকুল রায়ের মতন নেতা, আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন নেতা থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, শোভনদেব চট্টোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় থেকে শুরু করে কে না ছিলেন সেই নেতৃত্বে, পার্থ চট্টোপাধ্যায়, এরা প্রত্যেকেই এই দলটাতে ছিলেন। বাইরে থেকেও বেশ কিছু সমর্থন এই তৃণমূল কংগ্রেস পেয়েছিল তাদের যাত্রাকালে, কারণ বহু বুদ্ধিজীবী তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে টার্গেট বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নীতি নিয়ে এগোচ্ছিলেন, যে বামেদের একাধিক সমস্যা বা বামেদের একাধিক প্রশ্নেয় চিহ্নের যে প্রকল্প সহ সিদ্ধান্ত, সেগুলোকে নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন শুরু করেছিলেন, সেই আন্দোলনের পাশে বেশ কিছু বুদ্ধিজীবীও এসে দাঁড়িয়েছিলেন সেই সময়। তারপর 2011 সালে আমরা জানি যে রাজ্যে পালাবদল ঘটলো, এবং যখন পালাবদল রাজ্যে ঘটলো তার পরবর্তী সময় বিপুল ম্যান্ডেট নিয়ে, অর্থাৎ সাধারণ মানুষের বিপুল ম্যান্ডেট নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের দায়িত্বভার নিল। মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে এই পারিষদ বর্গ যাদের কথা বললাম তাদেরকে নিয়ে রীতিমতন একটা একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করলেন, যে সিদ্ধান্তগুলো তাদের কথা অনুসারে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুসারে মানুষের ওয়েলফেয়ারের জন্য সেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। পরবর্তী সময়ে সেই সিদ্ধান্তগুলোতে যেভাবে দুর্নীতি, যেভাবে বিভিন্ন ধরনের তোলাবাজির গল্প বা অ্যাট্রোসিটিজ এর কথা আমরা জানতে পেরেছি, তাতে সেগুলো আদৌ ওয়েলফেয়ারের জন্য ছিল নাকি মানে মানুষের কতটা কাজে লেগেছে সেই ব্যাপারে প্রশ্ন আছে এই মুহূর্তে দাঁড়িয়ে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে দফায় দফায় বিভিন্ন নেতা নেত্রীরা অ্যারেস্ট হচ্ছেন, অর্থাৎ তারা সেই সময়কালে, অর্থাৎ 2011 থেকে 2026-এর এই 15 বছরের সময়কালে তারা কতটা মানুষের ওয়েলফেয়ারের জন্য কাজ করেছেন তার প্রমাণ আমরা পাচ্ছি। এবার আসা যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে এই মুহূর্তে কাছের যে মানুষটি, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কথায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2014 সালের থেকে তার মূলত উত্থান। তার আগে পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতির আঙিনায় খুব একটা ছিলেন না, কারণ রাজনীতির আঙিনায় আসার জন্য যে বয়সটা দরকার, 2014-র আগে তার সেই মানে ততটা পরিপক্ক রাজনীতিবিদ হয়ে ওঠার মতন বয়স তার হয়নি। 2014 থেকে তিনি যখন দায়িত্বে আসেন বা তিনি যখন রাজনীতির আঙিনায় আসেন, তাকে একের পর এক পদ দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের অন্দরেই। তারপরে তিনি সাংসদ হন, এবং সাংসদ হওয়ার পরের থেকে তো তার গুরুত্ব আরো বাড়তে শুরু হয়। এমনিতেই জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া থেকে শুরু করে তার চলন বলন সমস্ত ক্ষেত্রে তিনি হয়ে ওঠেন তৃণমূলের কার্যত সেকেন্ড ইন কমান্ড, কার্যত বলবো না, ঘোষিত সেকেন্ড ইন কমান্ড।
এবং সব থেকে বড় বিষয় যেটা যে তিনি হয়ে ওঠেন মূলত ডিসিশন মেকার দলের পক্ষে। ভোট কিভাবে হবে, দল কিভাবে রাজনৈতিক মোকাবেলা করবে, কোন অংশে কোন জায়গায় কিভাবে রাজনীতির চাল চালবে দল, এই সমস্ত কিছু তার ক্যামাক স্ট্রিটের অফিস থেকে হওয়া শুরু হলো। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও কার্যত ধীরে 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 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই গোটা মানে দলের যে রাশটা সেটা ছাড়বার পর্যায়ে পৌঁছান। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার ডিসিশনই ফাইনাল হতো দলের মধ্যে, কিন্তু সেই ডিসিশনের সিংহভাগই থাকতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আসা বা তার যে অফিস সেখান থেকে আসা যে নির্দেশিকা বা যে পলিসি মেকিং, সেই পলিসি মেকিং এর রুট ধরে বা সেই পলিসি মেকিং এর সিস্টেম ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় তার ডিসিশন জানাতেন বেশিরভাগ ক্ষেত্রে। তারপরে আসলো রাজ্যে ভোট কুশলী সংস্থা আইপ্যাক। সেই আইপ্যাকের কন্ট্রোলিং পাওয়ারও মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই ছিল, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সংস্থাটাকে কার্যত তার মতন করে চালাতেন এবং তিনি হয়ে উঠলেন বস। দলের অন্দরে যত প্রবীণ নেতৃত্ব আছেন তারা কোনো সিদ্ধান্ত নিতে গেলেই প্রথমে আগে তাদেরকে জবাবদিহি করতে হতো বসের কাছে। কে বস? না আবারও সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাদের কথা অনুসারে বস? না ওই যে ক্যামাক স্ট্রিটের অফিস এবং আইপ্যাকের যে অফিস সেখানকার যারা কর্মীরা ছিলেন তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বস হিসেবেই বলতেন এবং বস হিসেবেই তাকে কনসিডার করা হতো। সেই বসের নির্দেশ অনুসারে প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ করা হতো দলের অন্দরে। ফলে দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার উপরে সবাই ভরসা করে এই বসের উপরে অনাস্থা আনতে পারেননি দলে। বারবার দলের অন্দরে প্রশ্ন উঠেছে, অনেকে প্রশ্ন তুলেছেন, অনেকে বলেছেন যে আদৌ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নীতি নিয়ে চলছেন বা যে নীতিতে এগোচ্ছেন তাতে কি তৃণমূল কংগ্রেসের ভালো হচ্ছে, না আগামী দিনে তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়বে। সেটা নিয়েও দলের অন্দরে বহু প্রশ্ন উঠেছে, বহুবার সেটা নিয়ে বিতর্ক হয়েছে, বহু নেতৃত্বের সঙ্গে বিতর্ক হয়েছে। অনেকে বলেছেন দলে থেকে কাজ করতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে বলে অন্য দলে বেরিয়ে গেছেন। শুভেন্দু অধিকারী একজন তার এক্সাম্পল, মুকুল রায় তার এক্সাম্পল ছিলেন। তারপর একাধিক নেতৃত্ব তারাও বিভিন্ন সময় দলের থেকে বেরিয়ে গেছেন, কেউ কেউ আবার দলে ফিরে এসেছেন আবার বেরিয়ে গেছেন, এরকম ঘটনাও দেখা গেছে। ফলে ওভারঅল বিষয়টা কি দাঁড়াচ্ছে, না ওভারঅল বিষয়টা দেখা যাচ্ছে দলের অন্দরে প্রথম থেকেই বা জবের থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান তবের থেকেই দলের অন্দরে একটা মানে ক্ষোভ বিক্ষোভ ছিল, কিন্তু সামহাউ অর দি আদার মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে কেউ সেই ক্ষোভ বিক্ষোভকে বাইরে খুব একটা নিয়ে আসেননি। কিন্তু 2026 সালে যে ঘটনাটা হলো, অর্থাৎ রাজ্যে ফের পালাবদল, বিজেপি ক্ষমতায় এলো এবং তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস মূলত সেই তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়লো। রাজ্যে 80টি আসনে মাত্র জয়লাভ করে এবং 208টি আসনে বিজেপি জেতে 294টা আসনের মধ্যে। এমতো অবস্থায় কি হয় না, দলের এই যে দল যে মুখ থুবড়ে পড়লো তারপরেই যে ক্ষোভ বিক্ষোভ গুলো দলের মধ্যে ছিল সেই ক্ষোভ বিক্ষোভ গুলো মানে সেই দাঁত নখ বার করে যেন তেড়ে এলো। এবং সব থেকে বড় ব্যাপার, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূলের বিধায়ক, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা আলাদা ব্লক তৈরি হয়ে গেল তৃণমূল কংগ্রেসের এই 80 জন বিধায়কের মধ্যে। তার মধ্যে ইতিমধ্যেই 64 জন সেই ব্লকের নাম লিখেছেন, অর্থাৎ তাহলে বাকি থাকছে হলো গিয়ে মাত্র 16 জন বিধায়ক যারা কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদিও নিজেও হেরে গিয়েছেন এবারে নির্বাচনে। অন্যদিকে যখনই এই রাজ্যে এরকম একটা পরিস্থিতি হলো, কেন্দ্রে অর্থাৎ দিল্লিতেও যে তৃণমূলের যে সংসদীয় কমিটি সেখানেও ভাঙন দেখা দিল। সেখানের থেকে অধিকাংশ যারা এই সদস্য রয়েছেন, যারা লোকসভার সাংসদ, রাজ্যসভার সাংসদ, তাদের অধিকাংশ যে সদস্যরা তারা সেখান থেকে বেরিয়ে গিয়ে তারাও একটা আলাদা ব্লক তৈরি করলেন। তার মূল কারণ ওই যে বললাম আবারও, তারা প্রত্যেকেই আঙুল তুলছেন একটাই মানুষের দিকে, সেটা লাগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। তাহলে প্রশ্ন হলো, দলে যখন ক্ষোভ বিক্ষোভ সমস্ত কিছু চলছিল এত বছর ধরে, সেই জিনিসটা যখন চলছিল,
মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেদিকটাতে নজর দেননি, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার সামনের সারিতে রেখে লড়াই করার চেষ্টা চালাচ্ছিলেন? অনেকেই বলছেন যে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের ব্লাড রিলেশন অর্থাৎ তার ভাইপো, সেই কারণে তার প্রতি একটা অপার্থ স্নেহ এবং সেই স্নেহের থেকেই তাকে সামনে রেখে চলার একটা প্রচেষ্টা। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বয়স হয়েছে, তিনি ধীরে ধীরে মানে রাজনৈতিক সন্ন্যাসের দিকে যদি কখনো যেতে হয়, তার পরবর্তী সময়ে দলের ব্যাটন কে ধরবেন, সেই জন্য হয়তো আগের থেকেই তার নিজের ভাইপোকে তৈরি করে রাখার একটা প্রচেষ্টা তিনি করেছেন। সেই ভাইপো যিনি কিনা হতেই পারে যে রাজনৈতিক তার চেতনা বা রাজনৈতিক জ্ঞান তার কতখানি রয়েছে, সেই নিয়ে এখন একাধিক নেতৃত্ব, দলেরই একাধিক নেতৃত্ব তারা প্রশ্ন তুলছেন। তারা বলছেন যে এই ভাইপো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিনই দলের পক্ষে খুব একটা উপযোগী ছিলেন না। তার কারণ হলো তার রাজনৈতিক চেতনা যথেষ্ট ছিল না একটা এত বড় দলকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। একটা দলকে বিজেপির মতন এরকম একটা রেজিমেন্টেড পার্টির এগেইনস্টে লড়াইতে নামানোর জন্য বা লড়াইতে থাকার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি নির্ধারণ এগুলো ছিল না তেমন ভাবে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বহু মানুষ এগিয়ে এসেছিলেন সেই সময় তৃণমূলকে সাপোর্ট করার জন্য, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আবেগ দিয়ে রাজনীতি করতেন। তাকে দেখে বেশ কিছু নেতৃত্ব তারাও কিন্তু সেই আবেগটা দিয়েই রাজনীতি করতে নেমেছিলেন, কিন্তু যেই মুহূর্ত থেকে রাজনৈতিক দলটা বসিং এর জায়গাতে চলে গেল, সেই মুহূর্ত থেকেই তৃণমূল কংগ্রেসের এই সমস্যা দেখা দিল বা তৃণমূল কংগ্রেসে একটা প্রবল প্রবলেম দেখা দিল। এমনকি ভোটের কাজকর্ম যখন হয়ে গিয়েছে, ভোট যখন হয়ে গিয়েছে, তারপরে একটা মিটিং ডাকা হচ্ছে, সেখানেও নাকি শোনা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন সমস্ত সিনিয়র নেতৃত্বকে যে উঠে দাঁড়িয়ে যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সালাম করা হয়, অর্থাৎ তাকে এই ভোটের কাজের জন্য এত পরিশ্রম এত কিছু করেছেন তার জন্য তাকে আর কি কুর্নিশ জানাতে হবে। আর এখান থেকেই কার্যত দাবানলের মতন আগুন ছড়িয়ে পড়ে দলের মধ্যে। এটাই হয়ে ওঠে বিক্ষোভের সব থেকে বড় জায়গা। আর তারপরেই সিদ্ধান্ত নেন বহু নেতৃত্ব যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এগোনোর চেষ্টা করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা থাকবেন না। এই পরিস্থিতিতে দল কার্যত তছনছ হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যখন দিল্লিতে উপস্থিত তখন সংসদীয় কমিটি ভেঙে গিয়েছে, রাজ্যে পরিষদীয় দল ভেঙে গিয়েছে। এমতো অবস্থায় আজ বৃহস্পতিবার আজকে যে ঘটনাটা ঘটলো সেটা আরো ভয়ঙ্কর। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি দলের সাংসদ লোকসভার এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের একজন সৈনিক বলা চলে, এবং তার থেকে বড় কথা দলের সমস্ত লিগ্যাল ম্যাটারে তিনি হলেন গিয়ে সবার আগে ফ্রন্ট লাইনে থাকেন, কারণ এই দলের লিগ্যাল ম্যাটার গুলোকে তিনি বুক চিতিয়ে তার জন্য লড়াই করেছেন তেমনটা আমরা দেখতে পাই। তো সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবারে প্রশ্ন তুললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দলের মধ্যে থাকেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সেই সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ হোল্ড করে থাকেন, তাহলে এই তৃণমূল কংগ্রেসে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকা আর সম্ভব নয়। এটা তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে মিডিয়ার মারফত জানিয়েছেন, অর্থাৎ তার ক্ষোভ জানিয়েছেন। কিসের বিষয়ে না আমরা জানি যে কয়েকদিন ধরে একটা এই বিধানসভায় একটা সই জালকে নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, এবং সেই সই জাল বিতর্কে সবার আগে যে নামটা এসেছে বা যার হাত ধরে এই জাল কাণ্ডের ঘটনাটা চলেছে সেই নামটা এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাকে বেশ কয়েকদিন ধরে সিআইডি নোটিশ পাঠাচ্ছে যে তাদের কাছে এসে কিছু প্রশ্নের জবাব দেওয়ার জন্য, কিন্তু তিনি বারবার সেই নোটিশ এড়িয়ে যাচ্ছেন এবং তিনি হাজিরা দেননি। আজ হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে আজ সেই সংক্রান্ত একটি মামলা ছিল, যেখানে হাইকোর্টের বিচারপতি তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে আজ অর্থাৎ বৃহস্পতিবারই বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি অফিসে ভবানী ভবনে হাজিরা দিতে হবে এই মামলা সংক্রান্ত বিষয়ে। কিন্তু প্রশ্ন হলো যে কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় হঠাৎ আজকেই এতটা ক্ষেপে উঠলেন? তার কারণ এই মামলাটির জন্য দীর্ঘদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ চেয়ে আসছিলেন আদালতে। সেই রক্ষা কবচের জন্যই কল্যাণ বন্দ্যোপাধ্যায় লড়াই করছিলেন।
অথচ যখন এই পিটিশন ফাইল করা হয়, নতুন করে যখন পিটিশন ফাইল করা হয় যে তাকে রক্ষা কবচ দেওয়া হোক বা তাকে সময় দেওয়া হোক বা তিনি আজ এসে দেখা করবেন, এই যে সংক্রান্ত বিষয়গুলো রয়েছে, সেই গোটা প্রসঙ্গটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই জানানো হয়নি, উল্টে অন্য আইনজীবীকে দিয়ে সেই মামলাটি লড়ানোর জন্য ব্যবস্থা করে ফেলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার সংস্থার তরফ থেকে বা তার যে আইন তার দলে তার যে টিমের আইনি বিষয় দেখেন সেখান থেকে। আর এখান থেকেই জমা নেয় হলো গিয়ে ক্ষোভটা সরাসরি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রীতিমতো, তার থেকে একটা বড় কথা হলো গিয়ে আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই দলে ভরাডুবি হয়েছে, এই যে একটা ভয়ঙ্কর হারের সম্মুখীন হতে হয়েছে তৃণমূলকে, তার মূল কাণ্ডারি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ তার এই ঔদ্ধত্যই একমাত্র দলের হেরে যাওয়ার পেছনে মূল কারণ। এখানেই বোঝা যাচ্ছে যে দলের ভেতরে ক্ষোভ বিক্ষোভটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কাকে বেছে নেবেন? অভিষেককেই কি সামনে রেখে এগোবেন, নাকি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ যারা কিনা দলের প্রতি আনুগত্য রেখে চলেছেন তাদেরকেই বেছে নেবেন আগামী দিনের লড়াইগুলোর জন্য? সেটা সময় বলবে। সময় বলবে যে যে ফ্যাকশনটা বিদ্রোহ ঘোষণা করে সরে গিয়েছে তারা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসবেন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে উঠবেন আরো বেশি পাওয়ারফুল তৃণমূলের মধ্যে, সেটাও সময় বলবে। নাকি যে বিষয়টা নিয়ে এত দুদিন ধরে জল্পনা চলছে যে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই কংগ্রেসে যোগ দেবেন, সেই বিষয় নিয়েও আগামী দিনেই সময় বলবে, সময় তার জবাব দেবে। আপনারা কি মনে করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি দলের সাধারণ সম্পাদক পদে রাখা উচিত, নাকি তাকে সরিয়ে দিয়ে দলটাকে আবার শোধন করা প্রয়োজন? জানান আমাদের কমেন্ট করে। সেই সঙ্গে আমাদের ফলো করুন, লাইক করুন এবং শেয়ার করুন ভিডিওটি। ভালো থাকুন।